ভয় কি লাল রঙে আমাদের প্রিয় রং লাল। আর এবারের নির্বাচনেও এসইউসিআই এর একটা অনন্য ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে বোঝার জন্যে, ভারতবর্ষের বামপন্থার চলমান ইতিহাসকে বোঝার জন্যে আজও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বামপন্থী নেতা এসইউসি রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। চণ্ডীদা, আপনাকে স্বাগতম। নমস্কার, স্বাগতম। হ্যাঁ, দর্শকদেরও স্বাগত। চণ্ডীদা, প্রথম কথা বলি, এবারের নির্বাচনে অনেকেই বলছেন যে এটাই নাকি ভারতবর্ষের শেষ সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হতে চলেছে, সংবিধান খাতরে মে হায়। এবং তার থেকেও বড় বিষয় যেটা, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়ের রাজত্বে আমরা দেখছি যে ব্রিটিশ শাসনের চেয়ে অর্থনৈতিক বৈষম্য চরম জায়গায় আছে। এবারের নির্বাচনে এসইউসির আসল কলটা কি? আমাদের নির্বাচনে কল স্পষ্টভাবে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে দেশকে ফ্যাসিবাদের পথে, বিভাজনের পথে এবং পুঁজিপতি শ্রেণীর স্বার্থে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছে, তার বিরুদ্ধে। এবং তার বিকল্প হিসাবে যারা বলছে যে যারা ইন্ডিয়া জোট করে তারা এর বিকল্প সৃষ্টি করবে, তারাও দীর্ঘদিন ধরে দেশকে শাসন করার দ্বারা আজকের এই চরম অবস্থার আসতে সাহায্য করেছে। আর যেটি সত্যিকারের প্রয়োজন ছিল, একটি যথার্থ বামপন্থী সংগ্রামী ঐক্য গড়ে তোলা, তার পরিবর্তে এই জোটের সঙ্গে থেকে নির্বাচনী স্বার্থ রক্ষা করার দিকে দৃষ্টি। আর এই রাজ্যের ক্ষেত্রে যারা শাসন ক্ষমতায় রয়েছে, তৃণমূল সরকার, যারাও পুঁজিপতি শ্রেণীর স্বার্থে এবং আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে তারা পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে সরকারের পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন তারা আনতে পারেননি। এবং তারাও একই পথের পথিক। এসবের বিরুদ্ধে মানুষের সত্যিকারের গণ আন্দোলন গড়ে তোলার, সংগ্রামী আন্দোলন গড়ে তোলার এবং আন্দোলনের দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা 42টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছি এবং 19টি রাজ্যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 151টি আসনে ভারতবর্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এই আহ্বান নিয়ে। এবং আমরা বলেছি সুস্পষ্টভাবে যে মানুষকে জিততে গেলে সংগ্রামের দ্বারা, লড়াইয়ের দ্বারাই জিততে হয়। যে দাবি আমরা আদায় করতে পেরেছি, যতটুকু পেরেছি, সংগ্রামের দ্বারাই। আর জনসাধারণের সামনে প্রশ্ন তুলেছি যে আপনারা 17 বার ভোট দিয়েছেন, এবারে দিচ্ছেন 18 বার। 17 বার যাদেরকে ভোট দিয়েছেন তারা কি দিয়েছে? এক একটা শক্তি এসেছে, বেশিরভাগ সময় কংগ্রেস, তারপরে 10 বছর বিজেপি, মাঝে কিছু। তারা প্রত্যেকেই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদেরই পায়ে কুড়ুল মেরেছে। হয় ট্যাক্স বাড়িয়েছে, শিক্ষার সর্বনাশ করেছে, সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়েছে, স্বাস্থ্যনীতি নষ্ট করেছে, মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, নারী নির্যাতন চরমে। এই সমস্ত কিছু প্রত্যেকটি বারেই তারা কিন্তু করে চলেছে। স্মরণ করিয়ে দিয়েছি, আমরা আরো স্মরণ করাতে চাই। যথার্থ সংগ্রামী বামপন্থার নেতা যদি বলি, মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে বিচার করি, তাহলে কমরেড লেনিনের কথা যে পুঁজিপতি শ্রেণী কিছু সময় অন্তর অন্তর জনসাধারণকে একটা সুযোগ দেয় নির্বাচিত করার, কারা তাদেরকে আগামী কয়েক বছর শোষণ করবে। এবারের নির্বাচনও যেই নির্বাচিত হোক, পুঁজিপতি শ্রেণীর স্বার্থে শোষণ চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্যই নির্বাচিত হবে। তার বিরুদ্ধে লড়াই ছাড়া পথ নেই। কিন্তু এবার একটা অন্য কোয়েশ্চেনে আসি, তারপর আমরা এ বিষয়ে আলোচনা করব। গোটা দেশ জুড়ে 151টা আসনে আপনার প্রার্থী দিয়েছেন। কোনো আসন কি জেতার সম্ভাবনা আছে এসইউসির এবছর? লড়ছি যখন, তো জেতার আশা নিয়ে লড়ছি। তার আগে কি করে বলে দেবো? তাও আপনি যেমন ধরুন, একটা কথা এখন খুব চালু হয়েছে, প্রেডিকশন দেন কটা আসনে আপনারা জেতার মতো অবস্থা। না, আমি প্রেডিকশন দিচ্ছি না। যেমন ধরুন, কথা 1977 সালের আগে ছিল ভোট দিলে তবে জিতবে। এখন একটা অদ্ভুত কথা চালু হয়েছে, যে জিতবে তাকে ভোট দেবো। আমি জিজ্ঞাসা করেছিলাম কে জিতবে জানলেন কি করে? আর একটা কথা চালু হয়েছে, বলো না, প্রচার মাধ্যমে। তাহলে প্রচার মাধ্যম এমন করেই তৈরি করে কে জিতবে, কে সেকেন্ড পজিশনে থাকবে, তারা ঠিক করে দেয় এবং তার দ্বারা সমস্ত চিন্তা প্রবাহিত হয়। প্রসঙ্গক্রমে বলি, কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করেছিলেন আমাকে কে জিতবে। তাহলে দেখুন, কারোর নামে তো ব্যক্তিগতভাবে বলা যায় না, তবে হয় চোর জিতবে, নাহলে ডাকাত জিতবে,
হয় ছোট ডাকাত জিতবে, নাহলে বড় ডাকাত জিতবে। এবং আমরা অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি হিসেবে হয় বড় ডাকাতকে দেবো, নাহলে ছোট ডাকাতকে দেবো, কারণ বড় পার্টি ছাড়া ভোট দেবো না। এটা বামপন্থার নৈতিকতার, জনস্বার্থের সঙ্গে কোনো এই সংস্রব নেই। যুক্তির সঙ্গে কোনো সংস্রব নেই, কোনো যুক্তিবাদের কোনো সঙ্গে যুক্তি এতে চলে না। না। আমরা এবার এটা অন্য জায়গায় যাই। আপনারা কি এটা আশা করছেন যে 3-4টে আসনে মোটামুটি আপনার জেতা আমি সম্ভব? কোনো প্রেডিকশন দিচ্ছি না। আমরা প্রত্যেকটি জায়গায় জনসাধারণের কাছে জেতবার জন্য তাদেরকে আমরা এইটা আবেদন করছি যে কেন ভোট দেবেন না। বলুন, এই কথা যদি সত্য হয়, যখন ভোট হচ্ছে তখন তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে, আমফানের টাকা তারা খেয়েছে, কয়লা পাচার গরু পাচারে গন্ডগোল, সন্দেশখালি ও পশ্চিমবাংলায় সব জায়গায় এরকম খালি খুঁজে পাওয়া যাবে। এই অবস্থায় তৃণমূল বিরোধিতার সুযোগ নিয়ে যে এসে দাঁড়িয়েছে, সে পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দেবে না, ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকার দুর্নীতি, বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। এ ছাড়া ব্যাপক কেলেঙ্কারি তো বলে বলে সব হয়রান হয়ে গেল। এদিকে মহিলাদের উপর নির্যাতনের প্রশ্ন নিয়ে যারা বলছে, তারা হাতরসের ঘটনা ঘটেছে, উন্নয়নের ঘটনা ঘটেছে, বিলকিস বানুর ঘটনা ঘটেছে, দেবী শক্তি মহিলা শক্তি বড় বড় বাণী দিচ্ছে, তারা মহিলাদের সম্মান দেবে, এরা রয়েছে। আবার এদের বিরুদ্ধে যে কংগ্রেসের সঙ্গে আজকে দুঃখজনক ভাবে হলো পশ্চিমবাংলার ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের মধ্যে বামপন্থী দলগুলি সিপিআইএম সহ তারা যে গিয়েছেন, সেই কংগ্রেসই সবচেয়ে বেশি দিন দেশকে শাসন করেছে। আজকে ব্রিটিশ আমলের চেয়ে যে অসাম্য বেশি হয়েছে, তার জন্য তো মূল দায়ী কংগ্রেস। বেশি দিনের জন্য তারাই রাজত্ব। 2014 থেকে এটা ভয়ঙ্কর জায়গায় গেছে। শুধু 2014 থেকে কেন, তার আগে 72 সালে ভয়ঙ্কর হয়নি? তার আগে গরিবি হঠাৎ সবুজ বিপ্লবের স্লোগান দিয়ে গন্ডগোল হয়নি? 72 সালে কি বলে সমস্ত ব্যালট বক্সকে নদীতে ফেলে দেয়নি? 75 সালে জরুরি অবস্থা জারি হয়নি? কিন্তু 1951 থেকে 1990 সাল অব্দি তাও বৈষম্য কমেছিল। হ্যাঁ, কিন্তু 91 পর্যন্ত ছিল আসলে সোভিয়েত রাশিয়া এবং চীনের যে উপস্থিতি ছিল সমাজতন্ত্রের দুনিয়ার, তাকে পরিপ্রেক্ষিতকে সামনে রেখে নয়া আর্থিক যে অর্থনীতি যেটা এসেছিল, ওটা যে গ্লোবালাইজেশনের কথা এসেছিল, সেটা তখনও আসেনি। পরে এই সমাজতান্ত্রিক শিবিরের সাময়িক বিপর্যয়কে কেন্দ্র করে এক মেরু বিশ্ব যখন এসে গেল, তখন তারা আরো বেশি আক্রমণমুখী হয়ে গেল। পুঁজিপতি শ্রেণীর তাদের তাদের একমাত্র তারা শক্তি হয়ে গেল, তার মধ্যে আর কেউ নেই। যখন তারা বলেছিল যে এটা গ্লোবাল ভিলেজ হয়ে গেল, ফলে এখন আর কোনো দ্বন্দ্ব থাকবে না, সেটা যে কত বড় মিথ্যা। ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ সব একবারে বলে দিয়ে চলে গিয়েছে। লেনিনের কথা, যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন যুদ্ধ থাকবে। ইম্পিরিয়ালিজম জেনারেটস ওয়ার। কে বাদ দেবে? কোথায় গেল সে গ্লোবাল ওয়ার, কি গ্লোবাল ভিলেজ? এবার ঠিক গ্লোবাল ভিলেজ হচ্ছে যে কথা, সেটা শুনলে ঘোড়ায় হাসবো। এবার এটা অন্য জায়গায় যাই, যেটা মার্কসিস্ট তাত্ত্বিক হিসেবে শিবদাস ঘোষের কাছে একটা বড় কোয়েশ্চেন ছিল, লেনিনের কাছে ছিল না। সেটা হচ্ছে এরকম একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের নানা জায়গায় আছে এবং একটা পারফর্মিং ডেমোক্রেসি আছে। সেখানে কোনো একটা অঙ্গরাজ্যে বামপন্থীরা ক্ষমতায় চলেও আসতে পারে এবং সেক্ষেত্রে বামপন্থীদের কি ভূমিকা। এক্ষেত্রে আমরা দেখেছি 50 বা 60-এর দশকে ঐতিহাসিক কম্বিনেশন ছিল সিপিএম, এসইউসি, আরএসপি এদের জোট। এবার আজকে বামপন্থীদের সব থেকে বেশি জোটবদ্ধ হওয়ার কথা ছিল। আপনারা নিজেরা সিপিএম এর সাথে জোট করতে পারলেন না কেন? আইএস এর তো কোনো বিকল্প নয়। সব দোষ কি সিপিএম এর? না, দোষ কাউকে দিয়ে বলছি না তো, কিন্তু বিচার করার জন্য তো ঘটনা প্রবাহের দিকে সকলকে নজর রাখতে হবে। একথা ঠিক, অঙ্গরাজ্যে কিভাবে ক্ষমতা মানে সরকারি ক্ষমতা পেলে একটি পুঁজিবাদী রাষ্ট্রে একটা মার্ক্সবাদী দলের, কমিউনিস্ট দলের দৃষ্টিভঙ্গি কি হবে, সেটা কমরেড শিবদাস ঘোষ মার্ক্সবাদের জ্ঞান ভান্ডারে সংযোজন করেছেন। এই কারণে যে যেহেতু বিপ্লব ছাড়া মুক্তি নেই, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ছাড়া মুক্তি নেই, সেই হেতু সেই বিপ্লব গড়ে তোলার আগে যে অসংখ্য গণ আন্দোলন গড়ে তুলতে হয়, সেই গণ আন্দোলনের দৃষ্টিভঙ্গিতে নির্বাচনকেও দেখতে হয়। সরকারও যদি পাওয়া যায়, তাহলে সরকার পরিচালনার ক্ষেত্রে সেই গণ আন্দোলনকে উৎসাহিত করার দিকটি হবে প্রধান। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই যুক্তফ্রন্টে যখন আমরা যুক্ত হই, তখন এই প্রশ্ন রাখা হয় যে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ করা চলবে না, গণতান্ত্রিক আন্দোলনকে, তার মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বামপন্থী ঐক্যের প্রয়োজনীয়তা ছিল, প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। 72 সালে আবার ঐক্য হয়েছিল। সেই ঐক্য চলতে চলতে যখন ইন্দিরা কংগ্রেসের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে
রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত যে আন্দোলন গড়ে ওঠে, বিহারের আন্দোলন গড়ে ওঠে, জেপি মুভমেন্ট বলে যেটা পরিচিত ছিল, সেই সময়ে যে ঐক্য ছিল পশ্চিমবাংলার 9 পার্টি জোট, সেটাও কিন্তু সিপিআইএম ভেঙেছিলেন। ঘটনা প্রবাহ। তারপরে যখন 1977 সালে জনতা পার্টি তৈরি হলো, এই আজকে যে বিজেপি তার অধীনস্থ যে জনসংঘ সহ দলগুলি ছিল, যাকে নিয়ে জনতা পার্টি 48 ঘন্টার মধ্যে তৈরি হয়েছিল, সিপিআইএম সহ বামপন্থী কিছু দল তার সঙ্গে যুক্ত হতে যখন যায়, আমরা বলেছিলাম যে এটা কিন্তু কংগ্রেসেরই একটি বিকল্প শক্তি, পুঁজিপতি শ্রেণীর একটি বিকল্প শক্তি, এর সঙ্গে যাওয়া উচিত হবে না, ঠিক হবে না বামপন্থীদের। সেই সময় সিপিআই তো কংগ্রেসের সঙ্গে সরকারে ছিলেনই, কিন্তু তারা সে কথা শোনেননি। জনতা পার্টিকে তারা একসাথে ছিলেন, যদি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে তারা আলাদা ছিলেন। এই অবস্থার মাঝখানে বামপন্থী ঐক্য গড়ে তোলার জন্য, এমনকি পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখনও কংগ্রেসের বিভিন্ন নীতির বিরুদ্ধে লড়বার ক্ষেত্রে সিপিআইএম কে আমরা বারবার চিঠি দিয়েছি। এ কথাও দেখা গেছে যে যখন আমাদেরকে তারা দক্ষিণ 24 পরগনায় আক্রমণ করেছেন, তা নিয়ে অনেক কাহিনী আছে, যদি বাদও দিই, বহু কর্মীকে হত্যা করেছেন, সেই সময়েও বাবরি মসজিদ যখন ভাঙলো, সেই বিষাক্ত রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে ডেকেছি এবং সেই আন্দোলনে আমরা সামিল হয়েছি। ঐক্য আমরা চাই, কিন্তু সেটা সংগ্রামী ঐক্য। এবারেও 2014 সালে 16ই অক্টোবর, আমরা ডেট হিসাবে বলছি, 2014 সালের 16ই অক্টোবর সিপিআইএম এর সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কালা দেশে ছিলেন আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের সাথে আলোচনা করতে। যৌথ কর্মসূচি গ্রহণের আলোচনা হয় এবং সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, আমাদের পার্টি এসইউসিআই কমিউনিস্ট, 6টি বামপন্থী দলের ঐক্য হয়। তাতে ঠিক হয় দেশব্যাপী যৌথ গণ আন্দোলন গড়ে উঠবে, যদিও তা কেবলমাত্র বিবৃতি এবং যৎসামান্য কর্মসূচি দিয়ে সীমাবদ্ধ ছিল। এই সময় সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ পরপর চিঠি দেন। আবার সেই ঘটনায় বলতে হবে দোষ নেই কারণ, কিন্তু সিপিআইএম এর তরফ থেকে চিঠি প্রাপ্তির সৌজন্যটুকু স্বীকার করা হয়। বিমানবাবু এক জায়গায় বলছেন প্রকাশ্যে যে ইলেকটোরিয়াল পলিটিক্সে সেটা বলতেই হবে, আমি উত্তরটা দিয়ে যাই। এই সময়ে হঠাৎ করে এই প্রসঙ্গে আরেকটা কথা সিদ্ধান্ত হয়, পশ্চিম বাংলায় 34 বছরের রাজত্বে যেহেতু তাদের জনস্বার্থ বিরোধী অবাম নীতির ফলে জনরোষ রয়েছে, তাই পশ্চিম বাংলায় আমরা সাম্রাজ্যবাদ বিরোধী এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে যুক্তভাবে বামপন্থীরা অংশগ্রহণ করেওছি। বিমানবাবুর পাশে আমরা সকলে দাঁড়িয়েছি, সেটা বিমানবাবুরাও জানেন, সকলেই জানেন। এই অবস্থায় 2019 সালের 5ই আগস্ট যখন কাশ্মীরে 370 ধারা বিলোপ হলো, হঠাৎ 6 তারিখে আমরা কাগজে দেখতে পাই আমাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই 5টি পার্টির বিবৃতি। আমরা সরাসরি কমরেড বিমান বসুকে ফোন করি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তিনি পলিট ব্যুরোর মেম্বার ছিলেন তখন। তারপরেই দেখতে পেলাম তারা চেয়েছেন কংগ্রেসের সাথে ঐক্য। এই প্রসঙ্গে আমরা বলি যে আমাদের দেশ পুঁজিবাদী দেশ, পুঁজিবাদ আজকে একচেটে পুঁজিবাদে রূপান্তরিত হয়েছে। এই পুঁজিবাদকে যারাই রক্ষা করবে তারা দুর্নীতিগ্রস্ত হবে এবং তারা ফাঁসিবাদের আশ্রয় নেবে। এবং এই কংগ্রেস আমাদের দেশে সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছে, যার বিরুদ্ধে আন্দোলন করেই আমরা বামপন্থী বলে নিজেদের পরিচয় জাহির করেছি, গৌরব অর্জন করেছি। এই কংগ্রেস 72 সালে ব্যালট বক্স ফেলে দিয়েছে। এই কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে, ভাগলপুরে দাঙ্গা করেছে, শিখ নিধন করেছে, নেলির গণহত্যা করেছে, বাবরি মসজিদে তালা খুলেছে। সবচেয়ে বেশি দিন ভারতবর্ষকে বৈষম্যের দিকে ঠেলে নিয়ে গেছে। তার সাথে ঐক্য করে বামপন্থী আন্দোলন করা যায় না, এটা আমাদের সুস্পষ্ট অভিমত। আবার তার সাথে আইএসএফ যুক্ত হলে তো আরো তার করা যায় না। লড়াইটা হবে কি করে? কিন্তু সিপিএম এর পরবর্তীকালে পশ্চিমবাংলায় যে তৃণমূলের শাসন এসেছে, সেই তৃণমূলের শাসনের সঙ্গে যুক্ত হয়ে গেছে পরিবর্তন, সরকারের পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন হয়নি। আবার যে পর্যন্ত গিয়েছিল তাকে একেবারে খোলাখুলি ভাবে দুর্নীতি থেকে শুরু করে, অত্যাচার থেকে শুরু করে, সেটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে নিয়ে চলেছে। এই অবস্থায় সিপিআইএম একদিকে ধরুন কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে নির্বাচনের কাজে, আরেকটা করছেন গত লোকসভা নির্বাচনের সময় আগে রাম পরে বাম। এটা তাদের একদম পলিট ব্যুরোর ঘোষিত নীতি নয়, কিন্তু সকলেই জানেন যে আগে রাম পরে বাম বলে গত নির্বাচনে বিজেপির উত্থানে তারা যথার্থ
সহায়তা করেছেন। তো ঐক্য হবে কি করে? না, এই প্রসঙ্গে ঐক্য কি নীতির ভিত্তিতে হবে না নীতি ছাড়া? এই প্রসঙ্গে আমি বলি, যে সময় আপনাদের তৃণমূল কংগ্রেসের সাথে জোট হয়েছিল, যে জন্য আপনারা জয়নগর লোকসভায় জিতেছিলেন, এটা খুব ভালো একটা বিষয়। সেই সময় তো তৃণমূলের ঐক্য ছিল কংগ্রেসের সাথে। তখন আমরা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছিলাম। তা এবার সরকার ঘোষিত নীতি। তাহলে এবার এটা হতে পারতো যে ওরা মানে এসইউসি সিপিএম এর একটা জোট। দুটো পরিস্থিতি একই হয় না কখনো। প্রথমত ওটা ছিল তৃণমূল, কেন মাটিতে যদি সঙ্গে আমি আমি একটু আপনাকে বলি, সরি, মাটিতে যদি আমি দেখি, গ্রাউন্ড রিয়েলিটিতে আমি যদি দেখি, সিপিএম এর সাধারণ কর্মী থেকে হয়তো এসইউসি এরও একটা সাধারণ অংশ এই মুহূর্তে হয়তো বাম জোটের পক্ষেই কথা বলবে। বাম জোটের পক্ষে আমাদের সমস্ত কর্মী বলবে, আমাদের নেতা থেকে সমস্ত স্তরের কর্মী বলবে, কিন্তু নীতিহীন কথাটা বলতে পারবে না। সিপিআইএম এর নেতাদের সাথে সিপিআইএম এর কর্মী এবং সমর্থকদের এইখানে একটা পার্থক্য আছে। সিপিআইএম এর নেতারা আজকে যে কথা বলছেন, সিপিআইএম এর কর্মী সমর্থক সকলে সে কথা বলছেন না, দুঃখ পাচ্ছেন, সেটা আমরা কাজে পাচ্ছি। কিন্তু আগেকার পরিস্থিতির সাথে এই পরিস্থিতিকে এক করে ওই একই রকমের প্রশ্ন করার বাস্তব কোনো গ্রাউন্ড হয় না। তখনকার পরিস্থিতি নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের প্রেক্ষিতে যেটা ছিল, এবং সেটা যে সময় 10ই নভেম্বরের ঘটনার পরে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল পশ্চিমবাংলায়, এবং সেই সময়ে কংগ্রেসের যে অবস্থা ছিল, এবং সেখানে আমরা ঐক্যটাকে যেভাবে দেখেছি এবং তার বিরুদ্ধে প্রার্থীও দিয়ে লড়াই করেছি, রিস্ক নিয়েই করেছি আমরা, তার সঙ্গে আজকের পরিস্থিতি এক নয়। আজকে দিল্লির কৃষক আন্দোলনের পরে ভারতবর্ষে বিজেপির যতই মোদি নিজেকে তার গ্যারান্টি বলে নিজেই পিঠ চাপড়াক, মোদি কা গ্যারান্টি, বিকশিত ভারত, ডিজিটাল ইন্ডিয়া, যাই কিছু বলুক না কেন, তার ভেতরেও ভয় আছে। ভয় আছে বলেই সে বিহারে নীতিশ বাবুকে কিনছে, অজিত পাওয়ারকে কেনার চেষ্টা করছে, এখানে টাকা দিয়ে সব বিরোধী প্রার্থীদের কিনছে। দক্ষিণ ভারতে কি আছে? দক্ষিণ ভারতে কোনো মোদি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। রাম মন্দির নিয়ে যে উন্মাদনা তৈরি করে হিন্দু হিন্দু ভোট নেবে বলেছিল, সেও কিন্তু এবারে হয়নি। রাম মন্দির নিয়ে উন্মাদনা তৈরি হয়নি, কারণ সনাতন হিন্দু ধর্মের কথা তারা বললেও সনাতন হিন্দু ধর্মের 4 শঙ্করাচার্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর সর্বোপরি এই নির্বাচনী বন্ড এসে একবারে যতই উনি সুর করে বলুন না কেন যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, মানুষের একটা সহজ কথা আছে, যে সর্ষে দিয়ে ভূত তাড়াবো, এই সর্ষের মধ্যে ভূত থাকলে সর্ষে মানে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না। দেশে বাজার নেই, কিন্তু নিতে হবে, বিকল্প পাচ্ছে না। এই অবস্থায় বিকল্প জনসাধারণের হতে পারত সংগ্রামী বামপন্থীদের ঐক্য, কংগ্রেসকে দিয়ে হতে পারে না। সুস্পষ্ট বলিষ্ঠ বক্তব্য। এর একমাত্র পথ হতে পারে গণ আন্দোলন, যেটা বামপন্থী গণ আন্দোলন পশ্চিমবাংলার বুকে ইতিহাস সৃষ্টি করেছিল, সেই গণ আন্দোলন চাই। সে পথ বাদ দিলে কি করে হবে? সেখানে সিপিআইএম এর কর্মী বন্ধুদের কাছে, বামপন্থী মনোভাবাপন্ন সমস্ত মানুষের কাছে আবেদন করবো, এই ঐক্যের জন্য আপনারা বলুন, আসুন। এই ঐক্য কোথায়? এবং সেটা শুধু নির্বাচনের ঐক্যই শুধু হলে হবে না, সে ঐক্য হওয়া উচিত গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। কিন্তু হলো কোথায়? পারলাম না। আমরা চিঠি দিয়েছিলাম, আমাদেরকে না বলে ভাঙলে আমরা কি করবো? না, ইতিহাস যখন বিজেপি ফ্যাসিস্টরা যখন সন্ত্রাস নামাবে, সে আলাদা করে সিপিএম, এসইউসি এই শব্দবন্ধগুলো চেনে না। সে আমাদের কিছু একটা সে ভারতীয় বামপন্থীর একটা নাম দিয়ে দেয়, কলমধারী নকশাল, কমিউনিস্ট, তারাই শত্রু। সে কখনো এটা বলে না যে এসইউসি মূল শত্রু বা সিপিএমই মূল শত্রু, সে পরিষ্কার বলে কমিউনিস্টটা মূল শত্রু। ফলে এই যে আজ ঐক্য হলো না, তার ফলে কি ইতিহাস কোনো এক সময় সবার দিকে আঙুল তুলে ওই কথাটা বলবে? যখন আমায় মারতে এসেছিল কেউ প্রতিবাদ করাচ্ছিল না, কারণ আমি তো প্রতিবাদ করিনি। না, আমরা তো প্রতিবাদ করতে চেয়েছি, একথার সাথে একথা মিলছে না। এই কারণেই এই যখন আক্রমণ আসবে তখন তারা কমিউনিস্টদের উপর আক্রমণ চালাবে, কথা সত্য। এখনো চলছে। পুঁজিপতি শ্রেণী এখন কোথায় চলছে? একের পর এক লোক জেলে বন্দী রয়েছেন, একের পর হচ্ছে বিরোধী পার্লামেন্টারি বিরোধী, আর কিছু যারা সমাজ মাধ্যমে সামাজিক কাজ করেছে, যারা বিরোধিতা করেছে, আসলে যারা বিরোধিতা করছে তাদেরকে ধরছে, এই অর্থে আছে। আবার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ফ্যাসিজমটা শুধু হিটলারের কথা যদি বলি, তাহলে মনে রাখতে হবে হিটলার যখন ফ্যাসিবাদকে এনেছিলেন, তখন হিটলারের পক্ষে গোটা যাত্রা বিমান তৈরি হয়েছিল, জার্মান যাত্রা বিমান। সমস্ত বিজ্ঞানী, বুদ্ধিজীবী বিভ্রান্ত হয়েছিলেন কিছু দিনের জন্য। আজকে মোদিকে নিয়ে সেই বিভ্রান্তি নেই, সেই উন্মাদনা নেই। মোদি
দুর্নীতিমুক্ত সৎ চরিত্র এটাও নেই। তার বিরুদ্ধে শিক্ষাকে কেন্দ্র করে সমস্ত শিক্ষাব্রতী বিরুদ্ধে, ইতিহাসের বিকৃতিকে কেন্দ্র করে ইতিহাসবিদরা তার বিরুদ্ধে, ডারউইনবাদ, পিরিয়ডিক টেবিলবাদ একে ভিত্তি করে সমস্ত বিজ্ঞানী তার বিরুদ্ধে, সিভিল সোসাইটি তার বিরুদ্ধে। সেই উন্মাদনা গড়ে তুলতে গোটা ভারতব্যাপী পারেননি, গোটা দক্ষিণ ভারত তার বিরুদ্ধে। বাকি সব জায়গায় খুঁজলে দেখা যাবে সেটা গড়ে ওঠেনি। হিন্দু হিন্দু বলে যে উন্মাদনা সৃষ্টি করেছিল সেটাও কাজে লাগছে না। পেট বড় বালাই, যখন চাকরি জুটছে না, খাওয়া জুটছে না, তখন কিন্তু এসব হচ্ছে না। আবার ভারতবর্ষের রাজনৈতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের একচেটিয়া পুঁজি যেমন খুব ক্ষমতাশালী, তেমনি রিজিওনাল ক্যাপিটাল যাকে বলে, আঞ্চলিক পুঁজি, তার কিন্তু একটা বিরাট ক্ষমতা রয়েছে। এবং আঞ্চলিক পুঁজির সাথে একচেটিয়া পুঁজির যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বে সর্বাত্মক ফ্যাসিবাদ আনবার চেষ্টা করবে। করবে কে? মোদি নয়। করবে কে? ইন্দিরা নয়। করবে কে? করবে পুঁজিপতি শ্রেণী। এ হচ্ছে ফ্যাসিবাদ সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকার জন্য একদল মনে করছে। ফ্যাসিবাদ কি? সাধারণ বুদ্ধিতে যদি বিচার করা হয়, ফ্যাসিবাদ হচ্ছে এই পুঁজিবাদী সমাজ যে ভেঙে একদিন বিপ্লব হবেই, অবশ্যম্ভাবী এই বিপ্লবের বিরুদ্ধে পুঁজিবাদ টিকে থাকার জন্য জনসাধারণকে বিভ্রান্ত করে একটা প্রতিবিপ্লবী অভ্যুত্থান করে। কে করে? পুঁজিপতি শ্রেণী করে। না, এটা নিয়ে ডিমিট্রভের পরিষ্কার কথা রয়েছে যে ডিমিট্রভের যুগ, এখনকার যুগের পরিপ্রেক্ষিতে মনোপলি ক্যাপিটালের যুগ, ক্রমাগত যে মনোপলি ক্যাপিটাল আরো বেশি পেছনে যাচ্ছে, তার সাথে সর্বাত্মক ঐক্য করতে হবে, কথা ঠিক, কিন্তু যে ফ্যাসিবাদের শক্তি তার সাথে সর্বাত্মক ঐক্য গড়ে উঠবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নে আসি। হ্যাঁ, ধরুন আপনারা 151টা আসনের প্রার্থী দিয়েছেন, ধরা গেল ইসিউসি 100টা আসন পেয়ে গেল, কথার কথা আমি বলছি। নিশ্চয়ই। তা এরপরে তো আপনাকে নিশ্চয়ই একটা দাবি আসবে সরকার গঠন করার, নিশ্চয়ই বিজেপি বিরোধী সরকার আপনারা গঠন করবে। আপনারা কি সেই সরকারে যাবেন? আমি পরিস্থিতি আসতে দিতে হবে তো, কারা সরকারে আসবে, কি আসবে না আসবে, এখন থেকে আমি কি বলতে যাবো, কেন বলতে যাব? আমাদের একজনও জিতলে আমরা যেটা বলবো, যেটা বলছি, আমাদের কাগজেও বলছি, মিটিং এও বলছি, জনসাধারণের কাছেও বলছি, যে আপনাদের আমাদের কণ্ঠস্বরকে রাস্তাতে যেমন আমরা স্লোগান তুলি, পুলিশের বিরুদ্ধে লড়ি, ব্যারিকেড ফাইট করি, তেমনি বিধানসভার অভ্যন্তরে, লোকসভার অভ্যন্তরে আমরা নিয়ে যাব। গণকণ্ঠকে নিয়ে যেতে হবে, গণ আন্দোলনের কণ্ঠকে নিয়ে যেতে হবে। আমরা যুক্তফ্রন্ট সরকারের সময় দেখিয়েছি, গত একজন যে তরুণ মন্ডল আমাদের কি বলে 5 বছরের জন্য এমপি হয়েছিল, সেখানেও কিন্তু একটি কণ্ঠস্বর, যিনি তার বর্ধিত বেতন জয়নগরের সমস্ত এলাকায় গরিব ছাত্রদের মধ্যে বিলি করেছেন, বৃত্তি দিয়েছেন, গরিবদের জন্য ফ্রি মেডিকেল সেন্টার করেছেন। পরবর্তীকালে দেবপ্রসাদ সরকারের জায়গায় যখন কমরেড তরুণ নস্কর ওই সিটটা শিডিউল কাস্ট হয়ে যাওয়ার, এসসি সিট হয়ে যাওয়ার জন্য যখন তরুণ নস্কর জিতলেন, তখন তিনিও এই করেছেন। কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে এই কাজটি আমরা করে যাব, গণ আন্দোলনের কণ্ঠস্বর তুলব। আর লোকসভায় ভারতবর্ষের ইতিহাসে ক্ষুদিরামের শহীদ দিবস প্রথম তরুণ মন্ডলের চিন্তায় 1 মিনিট নীরবতা পালন হয়েছিল। কেন অন্য দল করতে পারলো না? কারোর মধ্যে এলো না। আর মোদিরা, বিজেপিরা কি করে ক্ষুদিরামদের বলবে? কারণ তারা পুরো দেশপ্রেমিক আন্দোলনের বিরোধী। মোদির দেশপ্রেম হচ্ছে মুসলিম বিরোধী দেশপ্রেম। আরএসএস সরাসরি বলেছিল যে ব্রিটিশ আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে মুসলমান। এবং দেশভাগের তত্ত্ব প্রথম কে বলেছিল? সাভারকার। তাকে তারা বীর বলেছেন। বলুন, তিনি মুচলেখা দিয়েছিলেন, তবু তার প্রথম জীবনটা বীর বলে যদি বীর রাখেন রাখুন, কিন্তু তিনি মুচলেখা দিয়েছিলেন। সব বিপ্লবী তো মুচলেখা দেননি। আর তিনি দ্বিজাতি তত্ত্ব এনেছিলেন, ভাই পরমানন্দ এনেছিলেন। 42-এর আগস্ট আন্দোলনের সময় কি করেছিলেন? আগস্ট আন্দোলনের সমস্ত ব্রিটিশকে সহযোগিতা করেছিলেন এরা। এবং দুর্ভাগ্যজনক ভাবে এখানে আবার বামদের বলতে হবে সেটা। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি খেয়াল করবেন, 67তে দুটো জোট হয়েছিল। হ্যাঁ, সিপিআই সিপিএম দুটো আলাদা আলাদা জোটে ছিল, কিন্তু নির্বাচনের মানে ফল বেরোনোর পরে তারা একসাথে হয়ে গেছিল। তাহলে 67তেও কি জনগণের সাথে একটা প্রতারণা হয়নি যে দুটো জোট আলাদা আলাদা লড়লো? না, জনগণের তাতে প্রবল সমর্থন ছিল। যুক্তফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 67 মানে কি বলে, ওই রাইটার্স থেকে শুরু করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যদি দেখতেন, তখনকার যারা আছে দেখবেন, তখনকার খবর দেখলে চ্যানেলের লোক খবর দেখতে পারবে, সেটা স্রোত। কারণ তখন একটা স্লোগান, আমরা তখন
স্কুল থেকে সবে পাশ করে তার মানে আসছি। 67তেও একভাবে ইন্ডিয়া জোটই তৈরি হয়েছিল। না, ইন্ডিয়া জুড়ে এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছিল, এটা ইন্ডিয়াতে হয়নি, তো এটা তো পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়েছিল। এবং স্লোগান ছিল না, সব পক্ষ, কংগ্রেস বিরোধী সব পক্ষ মিলে যুক্ত ফ্রন্ট তৈরি করলো, সেটা তাহলে হচ্ছে একভাবে তো ইন্ডিয়া জোটই। দুটো ফ্রন্ট ছিল, তখন তারা দুটোই বামপন্থী ছিল, যুক্ত হয়েছিল। সেখানে কংগ্রেস থেকে ভেঙে আসা দুর্নীতি বিরোধী একটা অংশ, যেটা অজয় মুখার্জি নেতৃত্বে ছিল বাংলা কংগ্রেস, তো কতগুলি শর্ত সাপেক্ষে তখন এক হয়েছিল এবং জনসাধারণ তাকে গ্রহণ করেছিল। 69-এর নির্বাচনে সেটা পরিষ্কার প্রমাণ পাওয়া যায়। ফলে জনসাধারণের বিরুদ্ধে গিয়েছে এটার কোনো প্রমাণ নাই। কেন নাই? কারণ 69 সালে যখন হলো, তখন আরো বিপুল সংখ্যাধিক্য নিয়ে সেটা এসে দাঁড়িয়েছিল। এবার একটা মানে সাংবাদিক হিসেবে একটা প্রচলিত প্রশ্নই করি, হ্যাঁ। পশ্চিমবঙ্গে অনেকে বলছেন বিজেপি নাকি 20টার ওপর আসন পায়, পশ্চিমবঙ্গে কি বিজেপির আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এইসব প্রেডিকশন করার রাজনীতিটা আমাদের না করাই ভালো। তাও আপনি বর্ষিয়ান না রাজনীতিবিদ না হিসেবে কি না মনে না, হচ্ছে? এইসব কথাই আমাদের এখন রাজনীতির আলোচনায়, রাজনীতি বাদ দিয়ে কে সিট পাবে, কে জিতবে, কে খারাপ, কে মন্দ, ওর ব্যক্তিগত চরিত্র কি, তাকে গালিগালাজ করছে নির্বাচন কমিশন, তাকে নিয়ে বলছে। এতে ক্ষতি হচ্ছে যেটা, রাজনীতি সম্পর্কে মানুষের শ্রদ্ধাশীল মনোভাব একেবারে তলানিতে এসে পৌঁছেছে। এতে সুবিধে হচ্ছে কিন্তু যারা দুষ্কৃতকারী এবং যারা সমাজ ব্যবস্থাটার পচনশীলতাকে আরো বাড়াতে সাহায্য করে, ওই যে ভালো মানুষরা সব নিরপেক্ষ হয়ে গিয়ে তারা ঘরে ঢুকে যেতে থাকেন, অথচ তারা এগুলো চান না। ফলে এই সমস্ত প্রেডিকশনের রাজনীতির পরিবর্তে যথাযথ রাজনীতি, রাজনীতির সাথে যুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নীতি, নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের ছেলেমেয়েরা, আগামী প্রজন্ম বড় হয়ে উঠুক, কি করে আমাদের দেশের সত্যিকারের ইতিহাসকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষের মুক্তিকে আমরা আরো ত্বরান্বিত করতে পারি। রাজনীতির মধ্যে মহত্ব, নোবিলিটি ইন পলিটিক্স, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মধ্যেই তো মানুষ সত্যের প্রদীপ জ্বলে উঠেছিল। সকল মহামানুষই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আর আমাদের এখন সমস্ত ভালো মানুষ হয়ে গেছে, সাথে নেই পাঁচে নেই। এইসব দেখে ফলে এই প্রেডিকশনের রাজনীতি যখন দেখা যাবে তখন দেখা যাবে, ওটা নিয়ে কোনো কথা আমি বলবো আমরা সাধারণত বলি না। আমরা প্রেডিকশনে যাচ্ছি না, আমরা এবার একটু ভিআই লেনিনের কাছে যাই। ভিআই লেনিন সেই সময় যখন কার্নেস্কি সরকার তৈরি হয়ে গেছে, 1917-র ফেব্রুয়ারি বিপ্লব হয়ে গেছে, জারতন্ত্র উচ্ছেদ হয়ে গেছে, সেই সময় যখন কার্নেস্কি সরকারকে উচ্ছেদ করার জন্যে কার্নিলভ, পুরনো জারতন্ত্রী সেনাপতি, যখন সমস্ত পার্লামেন্ট আক্রমণ করলো, তখন ভিআই লেনিন সব থেকে আগে বলেছিলেন কমিউনিস্টদের, বলশেভিকদের, যে তারা বুক দিয়ে পার্লামেন্টকে রক্ষা করবে এবং সবাইকে নিয়ে রক্ষা করবে। সেই জায়গা থেকে কি আপনার মনে হয় না যে আজকে গোটা দেশ কা মিজাজ যদি বিজেপি বিরোধী হয়, তাহলে বিজেপি বিরোধিতার একটা প্রাইম ফ্যাক্টর ইন্ডিয়া জোট? 67% মানুষ যদি বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাহলে সেই দলগুলো এক হলে অসুবিধে কোথায় আছে? অসুবিধে প্রথমত দুটো উদাহরণ এক নয়। ওটা হচ্ছে জারতন্ত্রের বিরুদ্ধে সদ্য কেরেন্সকি সরকারে এসেছে, অর্থাৎ বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব লেনিনের কথা অনুযায়ী আর অর্ধপথে সমাপ্ত হয়েছে, মানে হাফ বেকেড এন্ড ট্রাঙ্কেটেড। সেই সময় জনসাধারণের মধ্যে এর বিরুদ্ধে, অর্থাৎ কেরেন্সি সরকারের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে যে সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান তিনি দিলেন 1917 সালের 16ই এপ্রিল তিনি এসে প্রথম বললেন, এবং তার বিখ্যাত তত্ত্ব এপ্রিল থিসিস সেই সময় তিনি প্রকাশ করেন। তার আগে পার্লামেন্টকে আক্রমণ করলে কি হবে? জনসাধারণের মধ্যে সহানুভূতি তৈরি হবে, যেটি কমিউনিস্টদের বিচার করে দেখতে হবে যে জনসাধারণের মানসিকতা তাকে এতে যাতে সাহায্য না হয়, তাকে রক্ষা করার দিকে যাতে না যায়। এইটি হচ্ছে তখনকার কথা। আবার সেই কেরেন্সকি সরকার এবং পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান নিয়ে যাদের মধ্যে মত পার্থক্য হয়েছিল, কমরেড লেনিন দেখিয়েছিলেন রাষ্ট্র বিপ্লব যেহেতু মূল কথা, দি ফান্ডামেন্টাল কোশ্চেন অফ এভরি রেভলিউশন ইজ দি কোশ্চেন অফ স্টেট পাওয়ার। এক্স্যাক্টলি। তাই রাষ্ট্রে যখন পুঁজিপতি শ্রেণী এসে গেছে, বিপ্লবের স্তর তখন হয়ে গিয়েছে। তাতে যদি ইনকমপ্লিট টাস্কস অফ দি বুর্জোয়া রেভলিউশন থাকে, সেটা ইন্টারওভেন হবে ইনটু দি টাস্কস অফ দি প্রোলেটারিয়ান রেভলিউশন। আর এখনকার পরিস্থিতিতে একচেটিয়া পুঁজিপতি শ্রেণী তার নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য সব দল নয়, কিছু দলকে তারা বেছে নেয়, তার মধ্যে বড় ছোট দেখে সে টাকা দেয়। কেন দেয়? কারণ এই দলগুলির মধ্যে যেই জিতুক না কেন, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা টিকে থাকবে।
কিন্তু আজকে তো বড় এই- ছোট দলকে দেখে টাকা না, দেওয়া না। না, নির্বাচনী বন্ডের 50 থেকে 60% টাকা শুধু বিজেপি নিয়েছে। সেটা তো বিজেপির দুর্নীতির মধ্যে যে আরো বেশি যুক্ত হয়ে আছে নিয়েছে বলে, কিন্তু একসময় সে কংগ্রেসকে দিয়েছে, সে কংগ্রেসের শক্তি অনুযায়ী করেছে। এবং তৃণমূল তো এখন সেকেন্ড পজিশনে আছে, তৃণমূল তো আঞ্চলিক দল হিসাবে সে সেকেন্ড পজিশনে চলে গিয়েছে। আমি বলছি যে পুঁজিপতি শ্রেণী টাকা দেয়, তার নিজস্ব দল রাখে, যে দলই জিতুক পুঁজিবাদটা যাতে থাকে। অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার এই মর্ম কথা যদি না হয়, শুধু দলের মধ্যে যদি কে দল জিতলো কে দল হারলো এদিকে যদি যাই, তাহলে পুঁজিপতি শ্রেণী এটাই চায়। গোটা দেশের রাজনীতিবিদরা এবং যারা সব বিশ্লেষণ করছেন, টিভিতে বসে নানান রকম আলোচনা করছেন, অর্থনীতির ভীষণ ভীষণ আলোচনা করছেন, তাদের সকলেই বলছেন এ জিতলে এ জিতবে, ও জিতলে সে জিতবে, যেই জিতুক ক্যাপিটালিজম জিতছে, কথা বলছেন না তো। মূল তো ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়াই, রাজনীতির কথা নেই। তুলবে কি? যারা তুলবার কথা তারা তুলছেন না। আমাদের তো টিভিতে ডাকবে না, আপনি না হয় ডাকছেন, এরকম তো টিভিতে আমাদের ডাকবে না, ডাকলে তো আমরা এই কথা বলবো। আমাদের নেতা কমরেড সুবোধ ব্যানার্জি যখন মন্ত্রী ছিলেন, তখন রেডিও স্পিচের সময় বলেছিলেন এই বিপ্লবের কথা, বলেছেন ওইটা বাদ দিতে হবে। না, আমরা আমরা বাদ দেবো না। বলছি তাহলে আপনার বক্তৃতা হবে না। তো সুবোধ ব্যানার্জি বলেছিলেন, শিবদাস ঘোষের ছাত্র তো, বলেছিলেন দরকার নেই, রেডিওতে বক্তৃতা দেবো না, যা সত্য তা বলো, তাতে রেডিও না হয় না হবে। না, নির্বাচন কমিশনে তো আপনি বলতে পারেন না, আপনি আপনার পার্টির তো বাতিল হয়ে যাবে যদি আপনি বলেন হ্যাঁ, যে নির্বাচন ভায়োলেন্ট রেভলিউশনে যাব। আমি কি বলবো সেটা আমার কথা, কিন্তু বিপ্লবাত্মক পরিবর্তন হবে কথা তো আমি মিটিং এ বলছি, এখনো তো বলছি। আমি কিভাবে বিপ্লবাত্মক পরিবর্তন, গুণগত পরিবর্তন করবো সে কথা আমি বিপ্লবাত্মক পরিবর্তনের জন্য ধরুন আপনার কথা একদম ঠিক যে যে জিতবে ক্যাপিটালিজমই জিতবে, কিন্তু ফ্যাসিজম হচ্ছে ক্যাপিটালিজমের সবচেয়ে ডেভেলপড একটা ভার্সন, ক্যাপিটালিজমের সবচেয়ে সন্ত্রাসবাদী ভার্সন অ্যাকর্ডিং টু ডিমিট্রভ অ্যান্ড আদার্স লিটারেচার। তাহলে আজকে তো ফ্যাসিজমকে রোখাটা সবচেয়ে জরুরি, কারণ কালকে যেটুকুনি সংবিধান আমাদের আছে সেটুকু রাখা হবে না। আচ্ছা, রাজ্যে রাজ্যে যে দলগুলো শাসন করছে তারা ফ্যাসিবাদের পথ নিচ্ছে না? একটা সহজ কথা বলুন না। ভারতবর্ষ ছেড়ে দিলাম, এই রাজ্যে যারা করছে, আগে যারা করেছে, তার আগে যারা করেছে, তারা ফ্যাসিবাদকে রক্ষা করেনি, তাহলে কি করে করলো? স্বৈরাচার আর ফ্যাসিবাদের মধ্যে তো একটা তফাৎ রয়েছে। এখানে তো ফ্যাসিবাদ কি সেই সম্পর্কে আমাদের ধারণার ক্ষেত্রে একটু ঘাটতি হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ মানে আমরা করে যাচ্ছি কেবলমাত্র ওই মুসোলিনি, হিটলারের সেই সময়কার যে ফ্যাসিবাদের যে নগ্ন রূপ, এটাকেই মনে করছি না। একটু আগে আমি যেটা বললাম, ফ্যাসিবাদ হচ্ছে সম্ভাব্য সর্বহারা বিপ্লবের বিরুদ্ধে জনসাধারণের প্রতি বিপ্লবী অভ্যুত্থান ঘটায় কে? পুঁজিপতি শ্রেণী। আজকে কংগ্রেস পাওয়ারে এলে সেও ফ্যাসিবাদের পথে, আগেই তো ছিল, না হলে জরুরি অবস্থা জারি করেছিল কেন? এই সহজ কথাটা কেন সকলে বুঝতে পারছে না এই সময়? শিঙি মাছের গল্প জানেন? বলুন please। শিঙি মাছের প্রথমে যদি কাঁটা খায় বড়শিতে, যদি টিকে যায়, তাহলে সেই যন্ত্রণাটা তার দ্বিতীয় কাঁটা খাওয়ার সময় ভুলে যায়। আমরা কিন্তু এখন আবার এই কাঁটা দেখে আগের কাঁটাটা ভুলে যাচ্ছি। কিন্তু রাজনীতি সত্যিকারের বুঝতে গেলে তো অর্থনীতিকে ভিত্তি করে তো রাজনীতি। তাহলে অর্থনীতি যদি ভিত্তি হয় পুঁজিবাদী অর্থনীতি, তার একচেটিয়া রূপ, তার সাম্রাজ্যবাদী রূপ, সেটাই হচ্ছে তার বাস্তব কথা। তাই ফ্যাসিবাদকে যারা রক্ষা করবে, সমাজ ব্যবস্থাকে যারা রক্ষা করবে, তারা দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য, হয়েছেও তাই। কিন্তু আপনি যেটা বলছেন না, ফ্যাসিস্টরা হতে বাধ্য, হয়েছেও তাই। আপনি যেটা বলছেন রাজ্যে রাজ্যে যদি আমি দেখি যে রাজ্য সরকারগুলো, প্রত্যেকটা রাজ্য সরকারই জনগণকে কোয়ার্সন করেছে, চরম অত্যাচার করেছে, কিন্তু সেই অর্থে কখনো আমি দেখিনি সিপিএম বা তৃণমূল বা ডিএমকে এই দলগুলো রাম মন্দির করার ডাক দিয়েছে। তাহলে কোথাও একটা ডিফারেন্স আছে কোয়ালিটেটিভ। না, রাম মন্দির করার ডাকের সাথে কেবলমাত্র হবে কি, আমি তো কংগ্রেসের কথা আগে বলেছি, তার আগে যদি চলে যান, ধরুন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন পরবর্তীকালে এই ধর্মকে নিয়ে উস্কানি দেওয়া কি কংগ্রেসের কম ছিল? ছিল তো। তাহলে কেন ছিল? কেন তৃণমূল কংগ্রেস এই ঈদ আসছে এখন সব ইফতারে, আর সব প্রার্থী ভোট চাইবার আগে পুজো দিচ্ছে? হ্যাঁ, এটা তো আরএসএস এর টোন সেট করে দিয়েছে। কেন? না, তাহলে হচ্ছে কেন? তাহলে এটা হচ্ছে ক্যাপিটালিজমের রাজনীতিকে রক্ষা করার জন্য সব দল যারা নির্বাচনী দিকে যাচ্ছে, আমি বামপন্থী বন্ধুদের কথা বাদই দিলাম, সেখানে এখানে আলোচনা করছি না, তাদের নিয়ে অনেক ছবি টবি সব সমাজ মাধ্যমে দেখি, খবরের কাগজে বেরিয়েছে, আর সেই সময় আমরা করেছি, তাদের কথা বাদ দিলাম। বাকিদের সকলকে দেখছেন কি, ক্যাপিটালিজমকে যারা রক্ষা করতে চাইছে, এই সিস্টেমকে যারা রক্ষা করতে চাইছে, তাদেরকে এ পথে যেতেই হবে।
আমি ওই এক জায়গায় বলেছিলাম যে সব দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে গিয়ে কি করে যেন একদম সাধু হয়ে যাচ্ছে। তাই আমি বলেছি, ভাই পাঁকে ডোবা একটা লোককে কোলে তুলে তো গায়ে পাঁক লাগে না, লাগে না। বুঝে ওয়াশিং পাউডার নির্মা। না, ওটা আমি বলবো না, ওটা একটা রাজনৈতিক টার্ম হিসাবে একটা রাজনৈতিক দল ব্যবহার করছেন, আমি সেটা কেন ব্যবহার করতে যাবো, সেটা নিশ্চয়ই করবো না। কিন্তু এ অপূর্ব লাগে, ইডি সিবিআই যাচ্ছে, ধরছে অথবা ধরবার কথা বলছে, বিজেপিকে চাঁদা দিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। না, একটা এক্সটর্শন তৈরি হয়েছে, এক্সটর্শন র্যাকেট, যে বিজেপি প্রথমে ইডি যাবে, পরে বিজেপি টাকা পাবে। শুনছি একই কথা বলবো, গেলেই আর টাকা দিলেই ফ্রি। হুম। আমাদের আমি বিজেপি বলছি, আমাদের এই রাজ্যেও আছে, নামটা যদি নাও করি, নাম করার দরকার নেই, কি আছে। বিজেপি বলছে হরলিক্স এর মতো আমি এমনি এমনি খাই। না, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা শেষ প্রশ্নের দিকে যাব, আর দুটো প্রশ্ন তবে করে। উনি যে বলেছিলেন নিজেও খাবেন না, কাউকে খেতে দেবেন না, হ্যাঁ। ওই খেতে দেবেন নাটা বোধহয় মোটামুটি ঠিক হ্যাঁ, রেখেছেন। বিরোধীদের খেতে দেবেন না, বিরোধীদের খেতে দেবেন না। এইটুকু বলতে পারি, এর বেশি কিছু হ্যাঁ, বলা যায়। নির্বাচনী বন্ড থেকে হুম। সিপিএম, সিপিআই, সিপিএমএল দাবি করছে তারা 1 পয়সা পায়নি, নেয়নি নির্বাচনী বন্ড থেকে। নির্বাচনী বন্ড কি আপনারা কোনো সুযোগ পেয়েছেন নির্বাচনী বন্ডের? আমাদেরকে কেউ সুযোগ দেওয়ার কোনো কথা নয়, নির্বাচনী বন্ডের কাছে যাওয়ার কোনো কিন্তু প্রশ্ন নেই। আপনার তো পার্টি অফিস দেখলে মনে হয় 3 স্টার হোটেল। আমাদের কর্মীদের টাকায় রক্ত জল করা, কালেকশন করা, পাবলিকের টাকা এবং কর্মীদের টাকায় তৈরি করতে হয়েছে, এর আগে ছিল না। ওই একটি আমরা তৈরি করেছি, ও সব জায়গায় জায়গায় যাদের আছে অফিস, তাদের ওই আর চোখে পড়ে না, তাদের বড় বড় বিল্ডিং চোখে পড়ে না। না, ও ছোটবেলায় আমি যখন আশুতোষ কলেজে কোয়েশ্চেন মানে সাংবাদিক রাজনীতি যখন করি, কথা প্রসঙ্গে বলি, শ্রীহরির যে আশুতোষ কলেজের পাশে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারে একটা তখন ল্যাংচা পাওয়া যেত, তখনকার সময় ওটার দাম ছিল বোধহয় 8 আনা। একটা ল্যাংচা নিয়ে বসেছি, তখন আমি ইউনিয়নে, ডিএসওর ইউনিয়ন, তাই যে বললো, ছন্নিদা কি ব্যাপার তুমিও? কেন ভাই, একদিন না নিশ্চয়ই না, আমাদের বহু কষ্টেও একটা বিল্ডিং তৈরি করা হয়েছে কর্মীদের নিয়ে। আমরা কোথা থেকে টাকা পেয়েছি, কে আমরা টাকা যদি ছেড়ে দেবে, আর আমাদের তাহলে এই রোদ্দুরে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করতে হবে। কমিউনিস্টের জীবন নিশ্চয়ই নাগা সন্ন্যাসীর জীবন নয়। ফলে আমি এটা অন্য পার্সপেক্টিভে প্রশ্নটা করলাম। না না, প্রশ্ন করা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ঠিকই আছে। এবার আজকের মতো শেষ প্রশ্ন, অন্যদিন আরো আলোচনা করব বলে, এবং কথামুখের বন্ধুদের বললাম আমরা এরকম একটা আলোচনা করব যেখানে এসইউসির প্রার্থীরা থাকবেন, সঙ্গে চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য থাকবেন, এবং তাদের সাথে আমরা এসইউসি কি বিকল্প পথ দেখাতে পারে এবারের নির্বাচনে, সেটা নিয়েও একদিন আলোচনা করার ইচ্ছে রইল। আশা করি চণ্ডীদা আমাদের সাথে থাকবেন, এবং এসইউসির কয়েকজন প্রার্থীও, কলকাতার প্রার্থীরা নিশ্চয়ই থাকবেন কয়েকজন, দুজন। এবার সেই জায়গা থেকে আজকের একটা প্রশ্ন, যে ধরুন আগামী দিনে ভারতবর্ষে এসইউসি সরকার বানালো এই ব্যবস্থার ভেতর দিয়ে, কথার কথা বলছি, চূড়ান্ত ইমাজিনেটিভ একটা জায়গা, 3টে কাজ আপনারা কি করবেন এই মুহূর্তে যদি সরকারে আসেন? 3টে কাজ ভারতবর্ষের জন্য। তার প্রথম কথাটা কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা, মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে যুক্তফ্রন্ট সরকারের সময় আমরা বলেছি, গণ আন্দোলনকে সম্প্রসারিত করা, গণ আন্দোলনের পদবে অগণিত গণ আন্দোলনের কালমিনেশনে কোটি কোটি মানুষ যে বিপ্লবের মুখ দেখবে, সেই পথেই ধাবিত করার জন্য যে নীতি আমরা বলেছিলাম, ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না, আরো কতগুলো নীতি ছিল। যারা ইতিমধ্যেই সুযোগ পাচ্ছেন তাদের সুযোগ বাড়ানোর পরিবর্তে যারা কোনো রকম সুযোগ পাননি তাদেরকে দেওয়া। ওই যুক্তফ্রন্টের সময় শর্ত ছিল যে সমস্ত অর্থের মধ্যে বেশিরভাগটাই এই কাজে ব্যবহৃত হবে। আমলাতন্ত্রের যে একটা মাথা ভারী প্রশাসন ক্রমাগত চলে, তার থেকে মুক্ত করার চেষ্টা করা হবে। কিন্তু সবকিছু করলেও সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এসবের দ্বারা কেবলমাত্র সরকারি ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু আসল যে সমস্যা, যার থেকে সমস্ত রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, তাকে পরিবর্তন করা ছাড়া মানুষের মুক্তি নেই। সেই এডুকেশনকেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাতে আমাদের সরকারে কিছুদিন নাও রাখতে পারে, কারণ মনে রাখতে হবে রাষ্ট্রই হচ্ছে আসল ক্ষমতা, মূল ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের মধ্যে। যে রাষ্ট্রের মূল শক্তি মিলিটারি, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন উইথ ব্যুরোক্রেসি, এই স্টেট রাষ্ট্র যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ কোয়ারশন অ্যান্ড অপারেশন, সেই আসল গভর্নমেন্ট যে আমরা তৈরি করি। মনে হয় গভর্নমেন্ট খুব পাওয়ারফুল, আসলে গভর্নমেন্ট ইজ দ্য কেয়ারটেকার অফ দি স্টেট। এই স্টেট যত এঙ্গেলসের কথা তো,
গভর্নমেন্ট ইজ দ্য কেয়ারটেকার অফ দ্য হ্যাঁ। স্টেট, এঙ্গেলস। মার্কস এঙ্গেলসের একটা ধারণা, শিক্ষাই একেবারে পরিষ্কার কথা। এই যে গভর্নমেন্ট পরিবর্তন করার দ্বারা আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারি না, কিন্তু যতদিন পর্যন্ত মানুষ না বোঝে, পুঁজিপতি শ্রেণী যখন নির্বাচন নিয়ে আসে, মানুষ যখন থাকে, অল্টারনেটিভ আমরা বৈপ্লবিক রূপান্তরের কাজে যখন যেতে পারছি না, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে থেকে নির্বাচনে থাকতে হয়। তাই নির্বাচনে ক্ষমতা পেলেও আমাকে কথা বলতে হবে, যেটা সম্ভব না। তখন স্টেট আমাদের গভর্নমেন্টকে রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা এই। ফলে এক ঐতিহাসিক সম্ভাবনার সামনে আমরা দাঁড়ালাম। যে কথাগুলো গদি মিডিয়া বলে না, যে কথাগুলো কোনো মিডিয়াতেই বলা হয় না, যে অর্থনীতি হচ্ছে রাজনীতির মূল মেরুদণ্ড। আপনার পেটে যদি খাবার না থাকে, তাহলে ধর্মের কোনো মানে হয় না। খালি পেটে ধর্ম হয় না। বিবেকানন্দ থেকে গৌতম বুদ্ধ এই কথা বলেছিলেন। মার্ক্সবাদ তার বিকশিত আরেকটা রূপ, অন্য আরো উন্নততর রূপ। সেই কথাগুলো এলো। আপনারা চণ্ডীবাবুর কথা শুনলেন। আপনারা অবশ্যই মতামত জানাবেন, বিতর্ক করবেন এবং অনুষ্ঠানটাকে যতটা পারা যায় ছড়িয়ে দেবেন, কেন বিকল্প মতামতটা আজকে ছড়ানো একটা বড় কাজ। এই বলে এখানেই শেষ করছি। সবাইকে অনন্ত অভিনন্দন। চণ্ডীবাবু, সবাইকে অভিনন্দন, যারা দর্শক শ্রোতাবৃন্দ রয়েছেন, আর আপনাকে থ্যাংক ইউ।